হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শ্রাবণীস ডায়েরির আরেকটি নতুন ব্লগে আপনাকে স্বাগত। এনিওয়ে, আজকে প্রচণ্ড সকাল থেকে তারা কি করে স্টার্ট করব আর কি করে সমস্ত কাজ শেষ হবে দিয়ে আমি অফিস বেরোবো সেটা আমি বুঝে উঠতে পারছি না। সকালে উঠেই আমি আমার মর্নিং ড্রিঙ্ক বানিয়ে সেটাকে বসছি আর মনে ভাবছি সবই তো ঠিক আছে, কাজ সব হয়ে যাবে, বাট আমি লাঞ্চে কি নিয়ে যাবো। এই যে লাঞ্চে কি নিয়ে যাব আর কি বানাবো, সেটা আমার মনে হয় সমস্ত কাজের থেকে ডিফিকাল্ট একটা কাজ। কারণ সেটা মানে খুঁজে পাওয়া যায় না, সিরিয়াসলি যারা বাইরে থাকে, একা থাকে, একমাত্র তারাই সেটা বুঝবে। বাড়িতে থাকলে জানি না মারা কীভাবে কিছু না কিছু একটা বানিয়ে ফেলে, এবং সেটা একটা জিনিস না, অনেক কিছু জিনিস বানিয়ে ফেলে, সেটা খাওয়া হয়ে যায় প্রত্যেক দিন। সেম খাবার যে প্রত্যেক দিন হচ্ছে সেটাও না, আলাদা আলাদা নতুন জিনিস। মানে জানি না আমি একটা কি বানাবো সেটা ভাবতেই আমার হিমশিম খেয়ে যাই। প্রত্যেক দিন রাতে এসে আমার একটাই জিনিস মনে পড়ে, আবার কালকে লাঞ্চ নিয়ে যেতে হবে অফিস যাওয়া থাকলে। ঘরে থাকলে কিছু না কিছু একটা খেয়ে নেওয়া যায়। এনিওয়ে, আমি সকালে উঠে আমার মর্নিং ড্রিঙ্ক অ্যাজ ইউজুয়াল সেরে আমি আমার এক্সারসাইজও সেরে নিয়েছি। এরপর আমি ভাবলাম ঘরটাকে একটু গোছাতে হবে, কারণ রাতে এসে কোনো কাজ করতে ইচ্ছা করে না। রান্না থাকলে শুধুমাত্র সেটাই করি, একটু রেস্ট নিয়ে। তাছাড়া ঘর গোছানো বা কিছু বাসন থাকলে সেটা ধোয়া, সেটা একদমই করতে ইচ্ছা করে না। আর রাতে এসে যখন আপনি ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটা ফ্রেশ রুম দেখতে পাবেন না, আপনার খুব সারাদিনের টায়ার্ডনেসটাও যেন একটু হলেও কম হয়। আদারওয়াইজ ঘর যদি অপরিষ্কার থাকে সেক্ষেত্রে ইরিটেশনটা যেন আরও বেড়ে যায়। সারাদিনে আমাদের এত কাজের প্রেশার থাকে, তারপর এসে এক তো রান্না করব সেটার ইরিটেশন, তারপর আবার ঘর গোছাতে হবে, বাসন ধুতে হবে, সেটার একটা ইরিটেশন। এনিওয়ে, ঘর পরিষ্কার আমার হয়ে গেল। এবার চলে এসেছি রান্নাঘরে। ঘর যেটাই হোক আমার খুব একটা মেসি থাকে না, আমি সবসময় সেটাকে পরিষ্কার রাখারই চেষ্টা করি, বাট তাও কিছু না কিছু কাজ থেকেই থাকে। যেমন একটু দু একটা বাসন থেকে যায়, রাতে হয়তো খাওয়া হয়েছে বা সেগুলো ধোয়া হয়নি, আর ভালো লাগে না, তখন সকালে উঠে সেগুলো করতে হয়। হয়তো রান্না করার পর আমি গ্যাস ওভেনটা ঠিকভাবে পরিষ্কার করে রাখতে পারিনি, বা স্ল্যাবটা পরিষ্কার নেই, সেগুলো টুকটাক কাজ কিন্তু থেকেই থাকে। একা থাকলে প্রত্যেকটা জিনিসই তো নিজের হাতে করতে হয়, সেক্ষেত্রে কিন্তু যারা ভাবে ও একা থাকে, কোনো কাজ থাকে না, কী করিস, সেটা কিন্তু প্রচণ্ড ভুল ধারণা। ট্রাস্ট মি, প্রচুর কাজ থাকে। এনিওয়ে, আজকে আমি ফাইনালি ডিসাইড করলাম যে আমি কী বানাবো। তো ভাবলাম যে আজকে আমি চিড়ের পোহা বানিয়ে নিই। এই চিড়ের পোহা বানানোটা কিন্তু আমি আমার এক নন বেঙ্গলি ফ্রেন্ডের কাছ থেকে শিখেছি। বাংলায় বলা হয় জৈন ধর্ম যাকে, তো সে সেই ধর্মের মানুষ ছিল। প্রচণ্ড ভালো রান্না করতো নিরামিষ, আমিষ রান্না করতো, পেঁয়াজ রসুন দিয়ে। পেঁয়াজ রসুনও তো ওরা বাড়িতে খায় না, বাট ও খেতো বাইরে থাকলে। তো সেই রেসিপিটা আপনাদের সাথে আর শেয়ার করব, আর রেসিপিটা আপনারা দেখতে থাকুন, তার সাথে আপনাদের সাথে আমি গল্পও করতে থাকি। তো সে যেভাবে এই পোহাটা বানাতো, আমার যেন মনে হয় আমাকে আমি কোনো দিন অত ভালো পোহা কখনো খাইনি। চিড়ের পোলাও বলতে পারেন, যেটা নুন মিষ্টি একটু থাকে। যেমন আমরা যে কোনো পোলাও রান্না করতে গেলে চালের পোলাও হয়, ওদের কাছে এটা চিড়ের পোলাও, হিন্দিতে পোহা বলছে। ও পারফেক্টলি বানাতো। আমি সবসময় চেষ্টা করি ওর মতো বানানো, একটু নুন থাকবে, একটু মিষ্টি থাকবে, একটু ঝাল থাকবে। অতটা পারফেক্ট হয়তো বানাতে পারিনি, আমি নিজে বানিয়ে ওকে কোনো দিনই খাওয়ানো হয়নি সেইভাবে, কারণ ও খুব তাড়াতাড়ি রুমটা ছেড়ে দেয়। ও আমাদের সাথে ওই 6 মাস কি 1 বছর ছিল, আমার রুমমেট ছিল, আর তারপর সে চলে যায়। তো কখনো ইচ্ছা আছে যদি কখনো ভবিষ্যতে দেখা হয়, তার বিয়ে হয়ে গেছে, বা স্টিল যদি দেখা হয়, সেদিন বানিয়ে খাবো, জিজ্ঞেস করবো যে আমি তার মতো পারছি নাকি। আপনারা রেসিপিটা দেখুন, বুঝতেই পারছেন। আমি এখানে চিড়ে দেওয়ার ট্রিক্সটা একটু বলে দিই, বাকিটা আপনারা স্ক্রিনে দেখতে থাকবেন। এখানে হচ্ছে আপনার চিড়েটা কিন্তু আপনাকে ভিজিয়ে রাখলে একদম হবে না, সঙ্গে সঙ্গে ধুয়ে নেবেন দুবার। যেই দেখবেন ফ্রেশ জল বেরোচ্ছে, ভালো করে চেপে জলটাকে বার করে কোনো একটা যে আমাদের ফুটো থালা হয় বা বড় ছাঁকনির মধ্যে রেখে দেবেন। সেটা অটোমেটিক যে জলটা থাকবে সেটার মধ্যে চিড়েটা যথেষ্ট সফট হয়ে যাবে। আলাদা করে চিড়ে যে শক্ত থাকবে, ভিজবে না, মুখে লাগবে, এরকম কিন্তু কিচ্ছু হবে না। আর সবসময় পোহা বানানোর জন্য একটু থিক পোহা নেবেন, চিড়ে নেবেন। অ্যানিওয়ে, এখানে সবজিগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন, তার সাথে বাদামটা দেখলেন তো, যে আমি একটা খোসাওয়ালা বাদাম নিয়েছি, যেগুলো বাদাম যেটা হয়, যেটা থেকে বাদাম বের হয়। তো এটা আমার একটা বান্ধবী আমাকে এনে দিয়েছিল, তো সেটা আমি দেখলাম কেন ফেলা যায়, এখানে ইউজ করি। এই বাদামগুলো দেখলেই না প্রচণ্ড একটা নস্টালজিক ফিল হয়। নস্টালজিক ফিল হওয়া বলতে এখনও সেটা হয় আর কি, নস্টালজিক বলার মতো কিছু নেই। এটা এই বাদামগুলো দেখলেই আমার গ্রামের দোল মনে পড়ে যায়। হোলিতে দোল খেলার সময় আমাদের গ্রামে একটা ছোট করে মেলা হয়, যাত্রা হয়, গান হয়। সেই সময় কিন্তু যে যেখানেই থাকুক, আমার দিদি দাদারা সবাই বাড়িতে আসে, ভাই বোনরা আমরা বাড়িতে থাকি। তো
মজার জিনিস হলো মেলাতে গিয়ে তো নানা রকম খাবার পাওয়াই যায়, ফুচকা বলুন, মোগলাই বলুন, এগরোল বলুন, গ্রাম সাইডে যা যা হয়। তার সাথে আমরা যাই খাই, মানে সমস্ত কিছুর পর আমাদের পেট ভরা থাকলেও কি না থাকলেও, কিছু না পেলেও আর কিছু পেলেও আমরা এই রকম বাদাম কিনে নিয়ে মাঠে বসি, যে মাঠের মেলাটা হয় সেখানে, দিয়ে সেই বাদাম আমরা বসে বসে সবাই মিলে খাই, দিদি ওরা সবাই আসে। তো মানে এই বাদামটার এত সেই সময় চাহিদা আমাদের মধ্যে, মানে সেই কাড়াকাড়ি ব্যাপার হয়ে যায়। যেই একটা প্যাকেট এলো, সবাই যে মতো হাত ভরে নিয়ে নিল, দিয়ে নিজের আঁচলে রেখে দেবে, দিয়ে খাবে। এমনকি আমাদের মতো আমার দিদির ছেলে মেয়েগুলোও সেম হয়েছে, মানে সেম তারা এত বেশি পছন্দ করে, মানে এ চাইছে ও চাইছে। তো শেষ পর্যন্ত আমাদের একটা রাউন্ডে কিন্তু কোনোভাবেই সেটা কমপ্লিট হয় না, আমাদেরকে আবার কিনে যেতেই হয়। সে মানে আমরা এত বেশি খাবার খাওয়ার পর, মানে বাদাম খেতে খেতে মানে এত বেশি খাওয়া হয়ে যায় যে আমরা বাড়ি এসে আর খাবার খেতে পারি না, তার জন্য বাড়িতে আবার বকা নিয়েও খেতে হয়। এখানে আপনাদেরকে আমি যা যা সবজি এখানে দেখালাম তার মধ্যে বলে দিই, মানে তার মধ্যে যদি আপনারা কারি পাতা ইউজ করেন ফোড়নে, সেটা কিন্তু মানে খুব ভালো লাগে খেতে। কারি পাতা তার সাথে যদি একটু সর্ষে ফোড়ন দেন, যেদিন আমি বানাই সেদিন আমি সর্ষে ফোড়নটা দিতে ভুলে গেছি। তো এখানে আপনি প্রথমে একটু জিরে, একটু সর্ষে ফোড়ন আর কারি পাতা ফোড়ন দেবেন। যেই ফোড়নটা দেওয়া হয়ে যাবে হালকা একটু ভেজেই, তখন আপনারা দেবেন হচ্ছে রসুন আর লঙ্কাটা, তাহলে মানে গন্ধটা খুব ভালো আসে। আমার ইয়েটা খুব বেশি হয়ে গেছিলো, তাই আমি আবার মাঝখানে একটু বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা, দিয়ে তারপরে আবার গ্যাসটা চালু করি। তো তারপরে যখন দেখবেন যে রসুনের কাঁচা গন্ধটা হালকা চলে গেছে, তখন পেঁয়াজটা দেবেন। মশলা যা যা আমি ইউজ করছি এখানে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আপনারা কতটা পছন্দ করেন সেটার উপর ডিপেন্ড করে দেবেন। আমার যেহেতু চিড়েটা আমি খুবই অল্প বানিয়েছি, মানে আমার লাঞ্চে আমি ওটাই খাবো আর কি, তো লাঞ্চ নিয়ে যাওয়ার মতো যেটুকু, আর হয়তো একটু বাড়লে বাড়তে পারে, সেই অনুযায়ী আমি দিয়েছি। তো এখানে বলবেন যে পোহাতে আবার কেউ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেয়, অ্যাকচুয়ালি দিলে খুব ভালো লাগে। নন বেঙ্গলিরা যে খাবারে যখন বানায়, মানে এটা কিন্তু বাঙালিদের মতো একদমই খাবার নয়, আমার বাড়িতে হয়তো খুবই সাধারণ, এটা আমার বাড়িতে ভাবতেই পারে না তারা এইভাবে এটা বানানো যেতে পারে। আমি এখানে ক্যাপসিকাম ইউজ করেছি, আপনারা চাইলে গাজর দিতে পারেন, অন্য কোনো সবজি যেটা নর্মালি আপনার নুডলসে দেওয়া যায় সেরকম টাইপের যে কোনো সবজি ইউজ করতে পারেন, খুবই ভালো লাগবে। তো সমস্ত কিছু ফ্রাই হয়ে গেলে আমি হালকা না জল অ্যাড করেছি, অনেক সময় জল অ্যাড করার প্রয়োজন পড়ে না, আমি জলটা এই জন্য অ্যাড করেছি যাতে সেটা পুড়ে না যায়, মানে ব্যাপারটা কী হবে, ধরেও যাবে না, অথচ আমার জিনিসটা ভালো করে হয়ে যাবে। সমস্ত কিছু হয়ে গেলে লাস্টে আমি একটু মিষ্টি অ্যাড করেছি, আমি গুড় অ্যাড করেছি, আপনারা চিনি অ্যাড করতে পারেন বা আপনারা মধু অ্যাড করতে পারেন। চিড়েটা যখন লাস্টে দেবো, তার সাথে আমি দেবো বাদাম ভাজা, যা যা সবজি আপনার কাছে ভাজা থাকবে, আমি ক্যাপসিকাম দিয়েছি। কালারটা দেখুন কত ভালো লাগছে, মানে সাদা ধপধপে একটা চিড়ে, সেটা যখনই পড়লো মিক্স হয়ে, এটা এত সুন্দর দেখতে লাগে, মানে ভাবা যায় না, তার সাথে খেতেও অসাধারণ হয়। এখানে লাস্টে আপনি এটাকে খানিকক্ষণ ভালো করে মানে নাড়বেন, কিন্তু তবে একটা কথা বলে দিই, এখানে আপনারা ধনে পাতা ইউজ করবেন যদি ইউজ করতে হয়, আদারওয়াইজ ইউজ করবেন না। কোনোভাবেই কস্তুরি মেথি এখানে ইউজ করা যাবে না, টেস্টটা পুরো ডিফারেন্ট হয়ে যাবে, ভালো লাগবে না। নুন মিষ্টি একটু টেস্ট করে নেবেন, দিয়ে বাকি জিনিস মানে একবার ভালো করে নেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবেন। আর অবশ্যই আমি লেবু পছন্দ করি, তবে লেবু দিলে ভালো লাগে, আমি সেই জন্য লাস্টে একটু লেবু অ্যাড করেছি। সে লেবুটা দিয়ে ভালো করে এটাকে একটু পুরোটা মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। অসাধারণ খেতে লাগে। খাওয়ার সময়তে আপনারা চাইলে মানে ধনেপাতা তো দিতে পারেন, যদি নাও থাকে লাস্টে একটু না, যে আমাদের ভুজিয়া পাওয়া যায় না, হলদিরামের ভুজিয়া বা যে কোনো রকম আমাদের মুদিখানা দোকানে যে ভুজিয়াগুলো পাওয়া যায়, তো সেই ভুজিয়াগুলো ওপর থেকে দিয়ে একটু খাবেন, অসাধারণ খেতে লাগে। রান্না শেষ, সমস্ত কিছু হয়ে গেছে, আমি চান টান করে এবার চলে এলাম অফিস যাওয়ার জন্য রেডি হতে। অফিস যেতে যে মানে সমস্ত কিছু হয়ে গেলে এতটা বেশি এক্সস্ট লাগে রান্না টান্না করার পর, আর মনে হয় অফিসটা না যেতে পারলেই ভালো হয়, যদি আজকে ওয়ার্ক ফ্রম হোম পেয়ে যেতাম, বাট ওই যে অফিস যেতেই হবে, কোনো উপায় নেই। তাই ভাবলাম যে রেডি হয়ে নিই চটপট করে। গরমে বলবেন না কেউ কেন কালো পরেছি, কারণ কালো আমার প্রচণ্ড ফেভারিট একটা কালার, যেটা আমার খুবই ভালো লাগে পরতে, সেটা একমাত্র যারা ব্ল্যাক লাভার তারাই জানে, যে শীত গ্রীষ্ম বর্ষা তাদের কাছে কালোটা পরলে যে আলাদা করে বেশি গরম হয় সেটা তাদের মনে হয় না। তো অ্যাজ ইউজুয়াল সেই রকমই
আমি এখন প্রচণ্ড তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। মানে আমি আর একটা জিনিস ভাবছি যে আমি না প্রত্যেকদিন এই রেডি হওয়া পর্যন্তই ভিডিওটা বানাতে পারি, তারপর আর কোনো ভিডিও আমি বানাতে পারি না যে সেটা পোস্ট করব। অনেক ক্রিয়েটাররা দেখেছি যে তারা অফিস গোয়িং অ্যান্ড মানে যখন আসছে সেটার একটা ভিডিও বানায়, তারপরে সে কী কী করে। বিশ্বাস করুন আমি জানি না, তারা মানে সত্যি খুব ট্যালেন্টেড, মানে লেজেন্ড মানুষ, যে তারা সেভাবে সেটা বানাতে পারে। হ্যাটস অফ। মানে আমি আর এই মুহূর্তে আমি যত সকালেই উঠি, আমার অফিস যদি 12টা থেকে থাকে, তো আমাকে মোটামুটি 10:30টার সময় ঘর থেকে বেরোতে হয়। আর ঘরে ঢোকা আমি রাত 9টার সময়, আমার অফিসের ক্যাব থাকে, তো সেক্ষেত্রে আমার ঘর ঢুকতে 10টা বেজেই যায়। রাস্তায় খুব জ্যাম থাকলে 10টার একটু বেশি হয়, তো 10টা নাহলে বেজেই যায়। তো তারপরে এসে আমি যে ভিডিওটা করব, মানে আমার কোনো দিন মনে থাকে না যে আমাকে ভিডিও করতে হবে। সমস্ত কাজ যখন হয়ে যায় তখন আমার মনে পড়ে যে হ্যাঁ, এবার ভিডিওটা একটু এডিট করি, একটু পোস্ট করি। আমি কিন্তু এটা আমার বেস্ট এনজয় করছি জানেন। কিন্তু মানে আমি টাইম করে উঠতে পারছি না। কোনো দিন প্রচণ্ড কাজ থাকে। আমাদের এই টাইমটা আমার অফিসের ইয়ার এন্ড হয়। তো সেই সময়তে মানে কাজের প্রেশারটাও খুব থাকে। তারপর প্রচণ্ড এক্সহস্ট হয়ে যাই সবসময় না, মানে শারীরিক পরিশ্রম হলেই যে আপনার এক্সহস্ট লাগে তা নয়। মানে আমি তো ওখানে বসে, অফিসে বসে, এসির মধ্যে বসে কাজ করি আপনার সারাদিন চেয়ারে বসে কম্পিউটার নিয়ে। এটা কিন্তু একটা মানে চোখের মধ্যে যে প্রেশার পড়ে বা মেন্টালি যে প্রেশার পড়ে, সেটাও কিন্তু একটা প্রচণ্ড আপনার শরীরকে ক্লান্ত করে দেয় দিনের শেষে। তো সেটা আমার আর মনে থাকে না। আমার খুব ইচ্ছে আছে যে আমি এরপর যে অফিস বেরিয়ে যাচ্ছি সেটার একটা ভিডিও করার, আসছি সেটার ভিডিও করার, আমি রাতে কী বানাচ্ছি বা কী করছি সেটা বানার, সেটা হয়ে ওঠে না। যে অবশ্যই চেষ্টা করব। ফাইনালি রেডি হয়ে গেছি, বাই।